সো অনেক দিন পরে আসলাম আবার ভিডিও করতে। আর রাইট নাও এখন আমার বাইক নিউট্রাল আছে, ঘড়িতে সময় বাজে 3:05। সো বাইক স্টার্ট হইতে থাকুক, আরপিএম যখন কারেক্ট পজিশন আসবে তখনই আমি আমার বাইকটাকে রেডি করব রান করার জন্য। সো চেষ্টা করব সবগুলো কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য। অ্যান্ড অলসো অনেকগুলো ব্যাড সাইড বলবো আজকে এই বাইকটাকে নিয়ে। সো যদিও আমার এই বাইকটা ফেভারিট, বাট এর কিছু কিছু দিকগুলো এখন ব্যাপার হচ্ছে যে অনেকে এই বাইকটা কিনতে চায়, আবার অনেকে এই বাইকটাকে হেট করে, আবার অনেকে বাইক কিনতে গিয়েও জাস্ট কিছু কিছু ভয়ের কারণে বাইকটা কিনতে পারে না বা কিনতে চায় না। সো সেই সব বিষয়গুলো আজকে ক্লিয়ার করব, কী কারণে বাইকটা কেনা যাবে কি যাবে না। আর অবভিয়াসলি সবগুলোর অ্যান্সার হোপফুলি আজকে এই ভিডিওতে পাওয়া যাবেন ইনশাল্লাহ। আজকে এই বাইক নিয়ে খুবই খারাপ খারাপ কথা বলতে যাব, যেগুলো অনেকের জন্য মানে পেইনফুল হবে, প্লাস হচ্ছে অনেকের জন্য ইজি হবে। সো বেসিক্যালি সম্প্রতিকালে জিপিএক্স যেমনের মোটামুটি অনেকগুলো ভার্সন বের হয়েছে, তার মধ্যে আমি একটা ভার্সন ইউজ করি, সেটা হচ্ছে কথিত জিপিএক্স যেমন ভার্সন 2 অথবা 2 ভ্যালভের যে বাইকটা। সো আমার এই বাইকটা যখন আমি কিনতে যাই মোটামুটি ভালোটা প্যানিকের শিকার হই, কারণ এই বাইকটা আমি যখন কিনি তখন মোটামুটি এতটা পপুলার না, মোটামুটি বাইকের সব কিছু জেনে বুঝে আমি বাইকটা নিছি নিজে নিজে। সো ওই হিসেবে দেখা যায় যে অনেকের অনেক কোশ্চেন থাকে, অনেকের অনেক কিছু জানা আগ্রহ থাকে। সো যেহেতু আমি একজন মোটামুটি 2 বছরের রাইডার এটার উপরে, সো 2 বছরে এই বাইকটাকে মোটামুটি ভালোই আমি চিনছি। সো ওই হিসেবে আপনাদের কাছে আজকে সব কিছু শেয়ার করব। বেসিক্যালি যখন আমি এখন জ্যামের মধ্যে টুকটাক জ্যামের মধ্যে আসি, সেটা হচ্ছে যে এটার হাইট অ্যাডজাস্টমেন্ট। সো এই বাইকটা মোটামুটি অনেকটা হাই, অ্যান্ড আপনি যখন জ্যামে থাকবেন তখন আপনার হাইট যদি মিনিমাম 5.5 এর নিচে থাকে তাহলে মোটামুটি ভালো একটা প্যানিক খাইতে হবে যদি আপনি সিঙ্গেল রাইড করেন এবং পিলিয়ন নিয়েও যদি রাইড করেন, কারণ আপনি আপনার পা সম্পূর্ণভাবে নিচে ফ্ল্যাট করে রাখতে পারবেন না, কারণ এই বাইকটা অনেক উঁচা। তো দেখা যায় যে আপনি জ্যামে বহুল এরিয়াতে যখন বাইক চালাবেন বা বাইক রাইড করবেন তখন দেখা যাবে যে আপনি বাইক চালানো আপনার জন্য একবারে কষ্ট হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে যে শুধুমাত্র এটা হাইট। এই মেন অপশনটা হচ্ছে এটার ওয়েট ডিসক্রিমিনেশন। বিশ্বাস করতে পারবেন না ভাই, বাইকের ওয়েট এত বড় আহামরি বেশি কিছু না, বাট এটার ওয়েট ডিসক্রিমিনেশন একটু আনস্টেবল। সো অন্যান্য বাইক যেমন স্টেবল থাকে, এটা স্টেবল না, এটা একটু আনস্টেবল হওয়ার কারণে ওয়েটটা লাগবে হয়তো বা আপনার কাছে সামনে বেশি লাগবে আর পিছনে ওয়েটটা একবারে নাই লাগবে। সো ওই কারণে দেখা যায় যে আপনার ব্যালেন্সটা সম্পূর্ণ আপনার পায়ে কন্ট্রোল করা যায় না বা বাইকটাকে অনেক হেভি মনে হয়। সো এই দুইটা কারণ কিন্তু খুবই মারাত্মক, কারণ একজন ফ্রেশ বাইকার যখন আগে পরে নিজের পার্সোনাল কখনো বাইক হয় নাই তার, সো এইসব জিনিস নিয়ে সে খুবই প্যারা খাবে মোটামুটি। সো এই ব্যাপারগুলোই মোটামুটি কোশ্চেনে আসে যে এটার হাইট প্রবলেমটা কেমন, ওয়েট ডিসক্রিমিনেশনটা কেমন। সো এই ব্যাপারগুলো ক্লিয়ার। সো তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে এটার মাইলেজ। সব থেকে বেশি একটা কমেন্ট আসে এটা ভাই, এটা মাইলেজ কত, মাইলেজ কত, মাইলেজ কত, মাইলেজ কত, মাইলেজ কত। ভাই আপনি যদি রাইড প্রপারলি করতে পারেন, মাইলেজের চিন্তা করে প্রপারলি রাইড করতে পারেন, আপনি এটা 40+ রাইড পাবেন, বিশ্বাস করেন আর না করেন। আর আপনি যদি এখান থেকে পারফরমেন্সের চিন্তা করে রাইড করেন তাহলে আপনি মাইলেজ 35-এর প্লাস বেশি একটা পাবেন না, এনসিডিতে 35-এর বেশি পাবেন না, ড্যাম শিওর। এরপরে আসি সব থেকে বড় একটা বিষয় যেটা মোটামুটি আমাকে অনেক কাঁদাইছে বা আমাকে অনেক বিরক্তের মধ্যে ফেলাইছে। এটার একটা পজিটিভ সাইড আছে, সেটা হচ্ছে যে এটা সামনের চেসিস ভার, বাইকের সামনের সাইডটা ভার। সো দ্যাটস হচ্ছে সামনের ব্রেকটা একটু হার্ড হয়ে যায়, ভালো ক্যাচ করে, এবং পিছনে যেহেতু কোনো ওয়েট নেই, সো দ্যাটস পিছনের চাক্কা স্কিড করে যায় যখন আপনি একটু মোটামুটি ভালোভাবে ব্রেকে প্রেস করেন। সো আপনি যখন পিছনের চাকা ব্রেক করবেন অটোমেটিক্যালি স্কিড করবে 100%। আপনাদের প্রুফ দেখাই, দেখেন শব্দ শুনছেন কিনা জানি না, বাট এটা পসিবল। আর যদি পিলিয়ন থাকে মোটামুটি ব্রেকটা ভালো থাকে।
সো বাংলাদেশে অনেক রকমের ব্রেকিং সিস্টেম আছে, সিবিএস আছে, এবিএস আছে, সিকেডি আছে, তো তার মধ্যে ড্রাম ব্রেক আছে, ডিস্ক ব্রেক আছে। সো এটা হচ্ছে যে আমাদের ডিস্ক ব্রেক। সো ডিস্ক ব্রেক থাকার কারণে আর এটা টায়ার থাকার কারণে এই দুইটা জিনিস কম্বিনেশন করা বাইকের ব্রেকিং সিস্টেমটা খুবই বাজে করছে। এই এবিএস সিস্টেম দিত বা সিঙ্গেল চ্যানেল এবিএস দিত ফ্রন্টে, বাংলাদেশে শুধু সারা রাস্তা খালি আপনি ডেমন আর ডেমনই দেখতেন, সারা রাস্তায় ডেমন থাকতো অবভিয়াসলি, কারণ এটার ব্রেকিং অবভিয়াসলি একটা সিঙ্গেল চ্যানেল এবিএস মাস্ট বি ইনক্লুডেড, দরকার। সো একটা এবিএস থাকলে সব থেকে বেটার হতো। অত যেহেতু ব্রেকিং সিস্টেম নিয়ে খারাপ একটা কমপ্লিমেন্ট আছে এইটা, আর তার সাথে যদি অ্যাটলিস্ট এটার টায়ারটা যদি সিএসটি টায়ার না হয়ে যদি এটা এমআরএফ এর টায়ার হইতো বা অ্যাপোলোর টায়ার হইতো, অবভিয়াসলি অ্যাপোলোর টায়ার আসা ইম্পসিবল, যেহেতু এটা থাই বেসের উপরে বাইকটা মেড, তো থাইল্যান্ডের বেস করে যখন মেড করা, তো ওইসব রাস্তার উপর ডিপেন্ড করে সিএসটি টায়ার ইউজ করছে, আর কিছু কস্ট কাটিংয়ের জন্য হয়তো বা এটাকে সিএসটি টায়ার ইউজ করছে। সো এরপরে যেটা হচ্ছে যে যদি এমআরএফ এর টায়ার ইউজ করতো তাহলে স্কিড করার প্রবণতাটা খুবই কমে যেত এবং মোটামুটি স্কিড করতোই না। সো এই গেল কত নাম্বার তা জানি না, তবে এই খারাপ দিকগুলো বলতেছি। সো এতক্ষণ তো তিতা দিকগুলো বললাম, অনেক কিছুই কমপ্লেন ছিল আমার এই বাইকটাকে নিয়ে, বাট তারপরও আই লাভ জিপিএক্স। কেন ভালোবাসি, কী কারণে ভালোবাসি সেটাও তো বলতে হবে, নাহলে বললেই তো হবে না যে ভাই আপনি খালি ব্যাড সাইডই বলেন, গুড সাইড কই। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে এরা সব থেকে বড় একটা গুড সাইড হচ্ছে এটার প্রাইস বাংলাদেশে 3,20,000 টাকা। সো অ্যাটলিস্ট বাংলাদেশের বেসে অনুযায়ী 3,20,000 টাকা, মানে এই বাইক যা যা অফার করতেছে মাস্ট বি গুড এবং গুড এনাফ, কারণ 3,20,000 টাকায় এই টাইপের স্পোর্টস বাইক এবং লুকিংয়ের দিক থেকে এবং টর্কের দিক থেকে সব কিছু মেলে ইটস অল ওভার টু গুড। সো ওই হিসেবে দেখা যায় যে 3,20,000 টাকায় মাশাল্লাহ। সো এই হলো 1 নম্বর পয়েন্ট। আর 2য় নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি যে কোনো স্পোর্টস বাইকের সাথে কম্পারিজন দিতে পারবেন এটাকে নিয়ে, হোক সে R15, হোক সে এক্স মোশন, হোক সে দামি দামি বাইকের কথা যদি বলি, মোটামুটি বাংলাদেশের সকল বাইকের সাথে এটা বিট অনায়াসে দিতে পারবেন। হয়তো একটু আপ ডাউন থাকবে, 9-10-এর তফাৎ থাকবে, বাট বাজেট অনুযায়ী কম্পেয়ার করলে কিন্তু এটা মোটামুটি অনেক ভালো একটা বাইকের মধ্যে আপনার তালিকার মধ্যে পড়তে বাধ্য। সো এরপর আরও একটা জিনিস আসে, সেটা হচ্ছে এর ইনসেন লেভেলের টর্ক। সো এই রাস্তায় প্রচুর বিট, তারপর আপনাদের দেখাই এটা টর্ক ভাই মারাত্মক, মানে ইনস্ট্যান্ট একটা বুস্ট। অন্যান্য বাইকের স্টক অবস্থায় যে টর্কটা থাকে তার মধ্যে এটার টর্ক হচ্ছে সব থেকে বেশি লাগছে। এর টর্ক হচ্ছে খুব সম্ভবত 16। তো বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট টর্ক বাইক হিসেবে এটাকে অ্যাওয়ার্ড পাওয়া অনায়াসে। আওয়াজটা শুনতেছে, এরপর আসি এক্সজস্টের আওয়াজ। বাংলাদেশে এত সুন্দর এক্সজস্টের স্টক আওয়াজ কখনো হইতে পারে না। আর এটার যে স্টক আওয়াজ এতটা জোস, আই মিন যে কেউ ভাববে যে আমি এক্সজস্ট ইউজ করছি, বাট না, আমি এক্সজস্ট ইউজ করি নাই, এটা হচ্ছে স্টক আওয়াজই এরকম সুন্দর। এরপরে হচ্ছে কর্নারিং অথবা ব্যালেন্সিং এর ব্যাপারটা থাকে। সো কর্নারিং অথবা ব্যালেন্সিং এর কথা যদি বলি, সেটা হচ্ছে এইটার কন্ট্রোলিং আর কর্নারিং স্পিড যে ভাই এত স্মুথ, অন্যান্য বাইকে ইভেন দ্য R15 এতটা স্মুথ না। এটার কর্নারিং আর ব্যালেন্সিং এর কথা, দ্যাটস মিন আপনি যদি 100+ করেন, যে 100+ আমি এখন হাত ছেড়ে দিছি, ইজিলি কনফিডেন্সে আপনি চাইলেই আপনি আপনার কনফিডেন্স নিয়ে আপনার বাইকটাকে ছেড়ে দিতে পারেন, কারণ এই বাইক আপনার সাথে গাদ্দারি করবে না। আর এটা ব্যালেন্স জোস মারাত্মক। তো যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে আপনি আপনার বাইকটাকে কন্ট্রোল করে ফেরত নিয়ে আসতে পারবেন ভাই। এরপরে আসি সম্পূর্ণ বিল কোয়ালিটি। ভাই রে ভাই, এইটা হচ্ছে জিপিএক্স যেমন বিল কোয়ালিটি মারাত্মক, আই মিন অনেক জোস। সেটা হচ্ছে যে আপনার আরাম ভেবে দেখবেন এগুলো ডাইবা যায়, এই ট্যাঙ্কগুলো ডাইবা যায় ভাই, এটারে পিটাও নামাইতে পারবেন না। আর এটা যদি ক্রাশ করে, আর R15 যদি ক্রাশ করে, R15 এর উপরে আপনার খরচা যাবে মিনিমাম সব কিট। আর এটা যদি ক্র্যাশ করে
ম্যাক্সিমাম যদি যায় আপনার এখানে সাইড কিট থাকে, বনার কিট থাকে ছোট, এই বনার কিটটা নষ্ট হবে, যেটার প্রাইস অলমোস্ট 1700 টাকা, এর বেশি কিছু না। তো আপনি যদি বড় ধরনের ক্রাশ করেন তাহলে আপনার এই বাইকে মাত্র 1700 টাকা খরচ হচ্ছে। আর এই জায়গায় যদি R15 ক্র্যাশ করতেন আপনার এই দুই সাইডের কিট মাস্ট বি ড্যামেজ এবং সামনের কিট ড্যামেজ, মানে ওইটাকে ওয়েটলেস করতে গিয়ে, পাতলা করতে গিয়ে এমন করছে বাইকটাকে, মানে বিল কোয়ালিটি খুবই খারাপ অবস্থা। আর GPX ক্লেম করতেছে সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিক ইউজ করছে তারা এখানে। সো আপনারা বুঝতেই পারতেছেন এখানে কতটা স্মুথ এবং কতটা হার্ড শেপের প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে। আর বাইকের টানটা হয় আর বাইকের যে স্মুথনেসটা ভাই মাখন একবারে, মানে মারাত্মক ফ্লো এটাতে ভাই। কন্ট্রোলিং ভাই কি কমো এটাতে, অবিশ্বাস্য কন্ট্রোলিং, অবিশ্বাস্য কন্ট্রোলিং। তো আর কি বলবো ভাই, মানে বাইকের মানে দুই একটা জিনিস এদিক সেদিক করার পরে আপনার বাইকে খালি ভালো বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। তো আপনি চাইলে ইজিলি বাইকটাকে নিতেই পারেন। আমি কোনো GPX এর দালাল না, আমার কথা শুনে মনে হইতে পারে আমি GPX এর দালাল, বাট অ্যাকচুয়ালি না ভাই। মানে বাইকটা এতটা হ্যাপিনেস, বাইকটা এত স্মুথনেসটা ভাই জোস, আপনারা যে একটা ফিল দিবে অন্যান্য বাইক কখনো এই ফিলটা আপনারা দিতে পারবে না, ইম্পসিবল থিং। সো এই ছিল আজকে আমার ছোট্টখাট্ট একটা ভিডিও হয়তো বা বেশি লং হয়ে গেছে, বাট ভিডিওতে অবশ্যই ইম্পর্টেন্ট টপিক ছাড়া কোনো ফালতু কথাবার্তা বলি নেই। সো চেষ্টা করবো সবকিছু ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।